আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের মধ্যে যারা পুরো এইচএসসি লাইফ জুড়ে বায়োলজিতে ফাঁকি দিয়ে এসছো এবং যারা এই শেষ মুহূর্তে বায়োলজির প্রস্তুতিটা গুছিয়ে নিতে চাচ্ছ, তোমাদের সকলকে এই ভিডিওতে ক্লিক করার জন্য কনগ্রেচুলেশনস। তোমাদের প্রথম কাজ হবে এই ভিডিও থেকে নোট করায় নেওয়া বা আইডিয়া নিয়ে নেওয়া যে ঠিক কিভাবে আমরা সিকিউর প্রস্তুতি গোছাইতে যাচ্ছি। কেননা এই ভিডিওটাতে, যদিও এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, তাই আমি দুইটা পার্ট করে এটা আপলোড দেওয়ার চেষ্টা করব। যার প্রথম পার্টে আমরা রাখবো প্রথম 6টা অধ্যায় এবং দ্বিতীয় পার্টে রাখবো দ্বিতীয় 6টা অধ্যায় বায়োলজির প্রথম পত্রে। এবং এইখানে আমরা আলোচনা করতে যাচ্ছি ওই টপিকগুলো, যেই টপিকগুলো আমাদের সিকিউ ফেস করতে হতে পারে এবং সেগুলো কিভাবে উদ্দীপক আসবে এবং কিভাবে অ্যান্সার করলে আমরা ইজিলি মার্ক ক্যারি করতে পারবো। এই 3টা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা হবে। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমি সিকোয়েন্সিয়ালি যেহেতু আগাবো, সবার আগে আমরা শুরু করব এক অধ্যায় দিয়ে। তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে তোমাদের মুনসাহিব ভাইয়া। আমি কারেন্টলি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আর এটা হচ্ছে আমাদের বায়োলজি সাজেশন ভিডিওর পার্ট 1। অলরাইট, নাও সবার প্রথম অধ্যায়ে আমরা জানি যে আমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, বাট তোমাদের এইখানে যেই জায়গাটাতে সমস্যা, প্রথম অধ্যায়ে ইন পার্টিকুলার সমস্যা, সেটা হচ্ছে যে তোমরা এর সেকেন্ড যে পার্টটা আছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন, অর্থাৎ এই অধ্যায়ের বলা যায় যে সেকেন্ড হাফে যেই পোর্শনটা আছে, এটাতে অ্যান্সার করতে হয় এক ভয় পাও, না হয় কোনো এক অজানা কারণে এই প্রশ্নর উত্তর তোমরা এখনো সেকেন্ড ইয়ারে চলে আসছো। ইনফ্যাক্ট তোমরা এইচএসসি এক্সামিনে তবুও হয়তো ভালোভাবে শিখে নাওনি। এগুলোর ডিটেলস অ্যাকচুয়ালি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এবং টেস্ট পেপার সলভিং ক্লাসে ছিল বা আছে এবং থাকবে। এই মুহূর্তে যেখান থেকে হোক না কেন ক্লাস করে এই ভীতিটা দূর করে নেব, কেননা ওই পার্ট থেকে প্রশ্ন হবেই হবে। ওকে, তো আমরা যদি প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করতে চাই। অলরাইট, প্রথম অধ্যায়ে আমি যদি সিকোয়েন্সিয়ালি আগাই, আমাদের দুই ধরনের টপিক হয়। ফার্স্ট হাফ থেকে এক ধরনের, সেকেন্ড হাফ থেকে এক ধরনের। ফার্স্ট হাফ এই অধ্যায়ের পড়ছে হচ্ছে সেই জায়গাগুলো যেখান থেকে অঙ্গাণুর গঠন এবং কাজ আসে। অঙ্গাণুর গঠন ও কাজ। এখন কোন কোন অঙ্গাণুগুলো পড়া লাগবে ভাইয়া? নর্মালি সিকিউতে তারা আমাদেরকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, এর মধ্যে ইন পার্টিকুলার ক্রোমোজোমও বেশ কয়েকবার চলে এসছে বা আসার মতো। এই তিনটাই মেইনলি আমাদেরকে জাজ করতে চাই এই তিনটা দিয়ে। তবুও আমি যদি সেফ রাখতে চাই তোমাদেরকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, রাইবোজোম, সেন্ট্রিওল, এই কয়েকটাও মোটামুটি পড়ে রাখা উচিত যদি আমরা কোনো রিস্ক না নিতে চাই এই পার্ট থেকে। এগুলোর গঠন এবং কাজ। গঠনের ক্ষেত্রে তোমাদের অনেককে আমি দেখছি যে চিত্র আঁকতে ভয় পাও, যে করে হোক এই ভয় এখন দূর করা লাগবে, কেননা গঠন চাওয়া মাত্রই তোমাকে ওখানে চিত্র অ্যাড করতে হবে। তো এই অধ্যায়ে কি কি চিত্র শিখতে হবে ভাইয়া? যদিও একটু লেসার ইম্পর্টেন্ট এগুলোর চাইতে, তবুও একদম শুরুতে প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে গঠনটা আমরা শিখবো, সিঙ্গার নিকলসনের মডেলটা। দেন এদিকে আসি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন শিখবো, প্লাস্টিডের গঠন শিখবো, নিউক্লিয়াসের গঠন অবশ্য 19 থেকে শিখে আসতেছি, অত বেশি প্যারা খাওয়ার কোনো দরকার নাই। এগুলোর গঠন শিখবো এ কারণেই যে গঠনের প্রশ্নে আমাদেরকে চিত্র অ্যাড করতেই হবে। কাজ যদি সুযোগ এবং সময় পাই তাহলে কাজেও চিত্র ড্র করে দিতে পারবা ডেফিনেটলি। সেই সাথে জাস্ট ওখানে যদিও চিত্রটা মেইন না, তোমার টার্গেট হবে ওখানে পয়েন্ট দিয়ে সুন্দর করে শেষ করে আনা, এই জন্য কাজগুলো ভালোভাবে পড়বা। মোটামুটি 2, 1টা, 3টা, 4টার মতো পয়েন্ট সবারই সহজেই মনে থাকে। তারপরে গিয়ে আমরা হেজিটেশন শুরু করি। ওইগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। জাস্ট 2 একবার পড়ে গেলেই পরীক্ষার হলে মনে পড়বে না, খুবই স্বাভাবিক। এটা গেল একটা পার্ট, বাট এই অধ্যায়ে একটা পার্ট না, আরেকটা পার্ট আছে বলা যায়। যদিও বইয়ে আমাদেরকে ভাগ করে দেয় নাই, কিন্তু আমরা সিকিউর প্যাটার্নের ভিত্তিতে 2টা পার্ট করেই আলোচনা করতে পারি। দ্বিতীয় পার্টটা হচ্ছে ক্রোমোজোমের পর থেকে শুরু। তো ক্রোমোজোমের পর থেকে কি কি প্রশ্ন হতে পারে ওই জায়গায়? ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন,
এরপরেই চলে আসা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এবং সবশেষে ট্রান্সলেশন। ইন পার্টিকুলার ট্রান্সলেশন খুবই রেয়ারলি আসার সম্ভাবনা, বাট যদি দিয়ে দেয়, তাই তুমি যদি রিস্ক না নিতে চাও তাহলে ট্রান্সলেশন পড়বা। তুমি যদি মনে করতে চাও ভাই আমি মোটামুটি একটু পড়ে যেতে চাচ্ছি, এই অধ্যায় থেকে অত বেশি আমার টার্গেট নাই আনসার করার, কমন আসলে আসবে, না আসলে আমি অন্য অধ্যায় থেকে অ্যান্সার করবো, এরকম মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতে বসতে চাও, তাহলে ট্রান্সলেশন তুমি চাইলেও স্কিপ দেওয়ার সুযোগ আছে। তো এই কয়েকটা টপিক আমাদেরকে প্রথম অধ্যায়ে পড়তেই হবে। এই কয়েকটা ছিল হচ্ছে মোটামুটি বলা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট। এর বাহিরে যেমনটা বললাম যে প্লাজমা মেমব্রেনের মডেল আসতে পারে, দেন যে কোনো একটা প্রসেস এর সাথে আরেকটা প্রসেসের পার্থক্য করতে বলতে পারে, তো এরকম টুকটাক প্রশ্ন করতে পারে, বাট এর বাহিরে খুব বেশি যাওয়ার সম্ভাবনা কম বা নেই বললেও চলে। তো এই ছিল প্রথম অধ্যায় নিয়ে। এবং প্রথম অধ্যায় নিয়ে কসাস কোথায় থাকতে হয়? কসাস থাকতে হয় উদ্দীপক ধরা নিয়ে। স্পেশালি এরকম একটা ফিগার দেওয়া দেয় যে ডিএনএ এভাবে দিল, এভাবে দিল এক্স, এভাবে দিল তীর চিহ্ন, এভাবে দিল ওয়াই। তো উদ্দীপক চিনতে শিখতে হয়। ডিএনএ থেকে এক্স সাইন, এক্স নামে একটা জিনিস তৈরি হয়েছে, ওয়াই তৈরি হয়েছে এক্স থেকে। তারপরে বলছে যে ওয়াই তৈরি করতে, ওয়াই তৈরিতে রাইবোজোম প্রয়োজন, ওয়াই তৈরিতে রাইবোজোম এর সাহায্য প্রয়োজন, রাইবোজোম সাহায্য প্রয়োজন। এই ধরনের কথা হয়তো বলছে, অর্থাৎ রাইবোজোমের সাহায্য কেন প্রয়োজন, কেননা ওয়াই হচ্ছে প্রোটিন, তাহলে প্রোটিন যদি এটা তৈরি হয় তাহলে এক্স হচ্ছে এমআরএনএ। তো এইভাবে করে উদ্দীপক চিনতে শিখতে হবে। তুমি যদি উদ্দীপক চিনতেই না পারো তাহলে উত্তর করবা কি? এখানে যদি খুব বেশি অসুবিধা হয় না এই কারণেই যে এই পার্টটা বাদ দিলে এটা ইজিলি উদ্দীপক ধরা যায়। মাইটোকন্ড্রিয়া যেখানে শক্তি তৈরি হয় এরকম একটা হিন্ট দিয়ে দিবে, বা হয়তো মাইটোকন্ড্রিয়ার একটা ফিগারই দিয়ে দিবে। প্লাস্টিকের ক্ষেত্রেও মোটামুটি আমরা ভালোভাবে আইডিয়া পেয়ে যাই, নিউক্লিয়াসের ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হয় না। তো এই ছিল প্রথম অধ্যায় নিয়ে। তারপরে চলে যাই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদেরকে কি কি জিনিস খেয়াল রাখতে হয়? সবার আগে একটা হেডিং দিয়ে দিই সুন্দর করে। ওকে, দ্বিতীয় অধ্যায় আকারে কাঠামোতে অনেক ছোট্ট একটা অধ্যায়, সবারই পছন্দের একটা অধ্যায়, তবুও না বললেই নয়। দ্বিতীয় অধ্যায় আমাদেরকে যেগুলো পড়তেই হয়, এটা কোনো পার্ট নাই, একটা অধ্যায়। যদি ওইভাবে পার্ট করতেই চাই, মাইটোসিস একটা পার্ট, মিওসিস একটা পার্ট। তবে সৃজনশীল যখন হবে, গ যদি মাইটোসিস থেকে হয়, ঘ মিওসিস থেকে হওয়ার চান্সই বেশি। গতে কি আসে? মাইটোসিসের ধাপ আসতে পারে, গুরুত্ব আসতে পারে, অথবা অনিয়ন্ত্রিত মাইটোসিস এর কুফল। কি কি আমি বললাম? মাইটোসিস, মাইটোসিস নিয়ে আমাদের কি কি জানতে হবে? হ্যাঁ, ধাপ জানতে হবে, গুরুত্ব জানতে হবে, আর অনিয়ন্ত্রিত মাইটোসিস জানতে হবে, যে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হবে, তার কুফল। অনিয়ন্ত্রিত। ওকে ভাইয়া, এখানে আমাদেরকে কোন জায়গায় কসাস থাকতে হবে? খুবই 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 কসাস থাকতে হবে এই জায়গাটাতে। কেন জানো? কেন উদ্দীপকে এমন এমন হিন্ট দেওয়া থাকবে যেটা তোমরা ধরতে পারবে না। খুবই পছন্দের অধ্যায়, খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছো। যা দেখো দুইটা ফিগার দিয়ে রাখছে, একটা ফিগারের নিচে বলছে ধাপ ক, আর একটা ফিগারের নিচে বলছে ধাপ খ। গ নাম্বার প্রশ্নে জিজ্ঞেস করছে যে ধাপ ক এ কি কি ঘটে ব্যাখ্যা করো। তুমি চিত্র দেখে চিনতেই পারতেছো না ধাপ ক কি, তাহলে তুমি অ্যান্সার করবা কি? ম্যাক্সিমাম পোলাপান যারা কলেজ পরীক্ষায় এই অধ্যায়ে মারা খাইছে, তারা অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই মারা খাইছে, যে তারা বুঝতেই পারে নাই যে কোন ধাপ নিয়ে তাদেরকে আস্ক করছে। সো বেসিক্যালি এই জায়গায় তোমাদেরকে কনশাস থাকতে হবে ধাপে, তোমাদেরকে চিনতে পারতে হবে উদ্দীপকে। এটা আমি কিভাবে চিনবো ভাইয়া? টেস্ট পেপার হাতে নাও, বা আমাদের কিউএন এর এইচএসসি সাজেশন 2.0 হাতে নাও। এখানে মোটামুটি আইডিয়া দিয়ে রাখা আছে যে কিভাবে প্রশ্ন হতে পারে, এবং ওখান থেকে তুমি কি করবা? ওখান থেকে তুমি উদ্দীপক দেখে কোন ধাপটা জানতে চাচ্ছে এটা আইডেন্টিফাই করবা।
5টা ধাপে তুমি খুব ভালো পারো, ঠিক আছে, খুবই ভালো কথা, এটা একটা নিশ্চয়ই ক্রেডিট নেওয়ার বিষয়। কিন্তু তুমি যদি উদ্দীপকে চিনতে না পারো, উদ্দীপকের ফিগারটাই চিনতে না পারো, তাহলে তো বিপদে পড়ে যাবা। আর এই জন্য এই জায়গাটা বারবার কষাস থাকতে বলতেছি। ধাপ 5টা ধাপই মাইটোসিসের। গুরুত্ব পয়েন্ট করে লিখতে হবে, এটা পয়েন্ট করে না লিখলে মার্ক পাবা না। তুমি প্যারা করে হয়তো লিখতে পারো মনের মাধুর্য বিষয়ে অনেক কিছু, মার্ক পাবা না। দিবে হয়তো ওই যে 4-এর মধ্যে 1। গুরুত্ব, গুরুত্ব কি করে লিখবো? পয়েন্ট করে লিখবো। আর অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, এটাও পয়েন্ট করে লিখবো। ভাইয়া বইয়েই তো এটা পয়েন্ট করে দেয় নাই, না থাক, তোমাকে পয়েন্ট করে নিতে হবে। বইয়ের লাইনগুলোতে আমি যেটা করতাম, বই খুলতাম, বই খুলে 1 2 3 যে লাইনগুলো লেখার মতো সিকিউতে এই প্রশ্নে, সেই লাইনগুলোকে আমি রোমান 1 2 3 এভাবে করে মার্ক করতাম। সো ওই লাইনগুলো থেকে যে যেই পয়েন্টগুলো আমি সিলেক্ট করছি, ওই পয়েন্টগুলো আমি খাতায় পয়েন্ট আকারে উপস্থাপন করতাম, প্যারা আকারে লিখতাম না। প্যারা আকারে লিখলে সবাই যদি প্যারা আকারে লিখে, কারোটাই অ্যাকচুয়ালি স্যার ভালো মার্ক দিবে না। বাট কোনো একজন যদি হঠাৎ করে বইয়ে প্যারা করে আছে কিন্তু সে পয়েন্ট করে লিখছে, সে কিন্তু ডেফিনেটলি ভালো মার্ক পাবে। তো এই বিষয়টা কনসাস থাকতে হবে, গুরুত্বটা যেন পয়েন্ট করে লিখো। সরি, অনিয়ন্ত্রিত মাইটোসিসটাও যেন তুমি পয়েন্ট করে লিখো। গুরুত্ব তো এমনি বইয়েই পয়েন্ট করে দেয়া আছে। তো এই ছিল মাইটোসিস নিয়ে। মিওসিস নিয়ে কি জানতে হবে এই অধ্যায়ে? মিওসিসে ইন পার্টিকুলার ধাপটাই বেশি আসে। উদ্দীপক হয়তো চিত্র দিয়ে দিছে বা হিন্ট দিয়ে দিছে যে বাইভ্যালেন্ট গঠন হয় এমন ধাপ বা টেট্রাড গঠন হয় এমন ধাপ, তো এগুলো তো জানতে পারতে হবে। তাছাড়া তুমি যদি সিকিউ লিখো, তোমাকে সিকিউতে এটাই লিখতে হইতো যে প্যাকাডিন ধাপে হচ্ছে যে টেট্রাড ফর্মেশন হয়। তো এই জিনিসগুলো তোমাকে লিখতেই হতো, এগুলো চিনতেও পারতে হবে, শুধু মুখস্থ রাখলেই হবে না, উদ্দীপকের সাথে রিলেট করে পড়তে হবে। কি পড়তে হবে মিওসিসে? মিওসিসে কি কি মনে রাখবো? ধাপ, তার মধ্যে ইন পার্টিকুলার মিওসিস 1-এর ধাপ অবশ্যই। আচ্ছা এইভাবে লিখি, 1-এর মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ধাপগুলো, প্রোফোজ লিখে ফেলছি, প্রোফেজ 1-এর ধাপগুলো। যদিও মিওসিসের গুরুত্ব খুব বেশি আসে না, তবু আমরা গুরুত্বটা পড়ে রাখবো। এবং একই সাথে লাস্ট যে জিনিসটা আমাদেরকে পড়ে রাখতে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভারের গুরুত্ব। রেয়ারলি কিন্তু আসছে বটে। ওকে, এই 3টা জিনিস এই অধ্যায়ে আমাদেরকে পড়তে হচ্ছে। যদিও 3-এর ভিতরে বেশ কিছু প্রশ্ন আছে, বাট মোটা দাগে এই কয়েকটা জিনিসই পড়তে হচ্ছে। এই ছিল দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কোন কোন জায়গায় কষাস থাকতে হবে? 1, উদ্দীপক চিনতে পারতে হবে। এই অধ্যায়ে উদ্দীপক চিনতে তোমাদের প্রচুর সমস্যা হয়, প্রথম অধ্যায়ে অত বেশি সমস্যা হয় না। অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি চলে আসে, এবং 8টা বোর্ডের মধ্যে কোনো না কোনো একটা বোর্ড দিবে, এটা মোটামুটি শিওর থাকতে পারো। ওই বোর্ডের স্টুডেন্টদেরকে তোমাদেরকে কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিসটা পয়েন্ট করে লেখাই উচিত হবে। এবং ক্রসিং ওভার এটাও মোটামুটি পয়েন্ট করে বইয়ে দেওয়া আছে, বইয়ে যেভাবে আছে ওইভাবে লেখার চেষ্টা করো। খুব বেশি কম লিখতে যেও না, মার্ক কম চলে আসবে যতই পয়েন্ট করে লিখো না কেন। পয়েন্ট লিখলেও বেশি করে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে চলে আসি তৃতীয় অধ্যায়। এখন তৃতীয় অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে ছিল বেশ কয়েক বছর, তাই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার চান্স অত্যন্ত বেশি। তৃতীয় অধ্যায় এমনিতেও আগে প্রায় প্রতি বছরের প্রশ্ন হইতো। তো তৃতীয় অধ্যায় থেকে কিরকম প্রশ্ন হবে, তোমরা যদি যে কোনো একটা আগের বছরের টেস্ট পেপার হাতে নাও, তোমরা কিন্তু ওইখানে পাবা না প্রশ্ন। তাই আমাদের এবছরের কিউএনএ এইচএসসি সাজেশন 2.0, যেটা কিনা গত বছরেও বেস্ট সেলার বই এর তালিকায় ছিল, এবছরে এটার আপডেট করা হয়েছে। এবছরের বইটা ইন পার্টিকুলার তোমাদেরকে সিকিউতে হেল্প করার জন্য। সো বেসিক্যালি আমরা আজকে এখন এই ক্লাসে যা যা শিখতেছি, মোটা দাগে সেটারই মোটামুটি একটা সামারি দিয়ে দেওয়া আছে এখানে। ইনফ্যাক্ট সামারি না, আরও এক্সটেন্ডেড আলোচনা করছে, কেননা আমি কিন্তু এখন কখনই আলোচনা করতেছি না। আর ভাইয়া এভাবে একটা ছোট্ট একটা গাইডলাইন ভিডিওতে তোমাদেরকে পুরোটা বলে দেওয়া কখনো পসিবল হবেও না। হয়তো হ্যাঁ, 12টা অধ্যায়েরই আমরা যখন ডিটেলস ক্লাস নিছি তখন কখনই আলোচনা করছি, কিন্তু এখন কি করব ভাইয়া, এই বইটাতেই তোমার জন্য দিয়ে দেওয়া আছে। ঠিক এই বইটাতে না শুধু প্রশ্ন দেওয়া আছে, দেখো উত্তর দেওয়ার মতো কিন্তু এত মোটা বই এটা না। ওই জন্য এটার সাথেই আমরা দিয়ে দিচ্ছি এর অ্যান্সার পেপার, যেখানে খর প্রশ্ন তুমি পড়বা এখানে, আর এখানে উত্তর। কখনই আমরা বেশি প্যারায় পড়ি কোথায় জানো, যে গুলো স্পেশালি বাজারের টেস্ট পেপারগুলোতে এক জায়গায় দেওয়া আছে, তার উত্তর দেখা যাচ্ছে যে খুঁজে নিতে বলে
ওই জায়গায় যায় এত পৃষ্ঠার এত নাম্বার প্রশ্নে দেখো, তো এই জন্য মোটামুটি পড়াটা অগোছালো হয়ে যায়। তো এই বইটাতে করা হয়েছে কি সব কগুলো একসাথে সব খগুলো একসাথে প্রশ্নের সাথে উত্তর দিয়ে দেওয়া আছে, যার ফলে তোমাকে আলাদা করে আর খোঁজাখুঁজি করতে হচ্ছে না। এই জিনিসটা আমাকে এক্সক্লুসিভ মনে হয়েছে, অনেক টেস্ট পেপার অনেক উল্টাপাল্টা এই জায়গায় আমি যদি তুলনা করতেই যাই। আর পার্টিকুলারলি সিকিউ এর ব্যাপারে হ্যাঁ আমি হয়তো মোটা দাগে বলে দিচ্ছি, তোমরা হয়তো ভুলেও যাবা, বা হয়তো তুমি এসএস নিয়ে রাখতেছো যেটা তুমি আর কোনোদিন দেখবা না, নোট হয়তো করার ইচ্ছা করতেছে না, কেননা তুমি এখন রুমের বিছানায় বসে ভিডিওটা দেখতেছো। তাই এইখানে মোটামুটি সব কিছু দিয়ে দেওয়া আছে তোমার জন্য জ্যাম প্যাক করে, যেন এই ভিডিওটার বলা যায় যে একটা 24/7 ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তোমার পড়ার টেবিলে থাকে। ওকে, নাও এই বইটা আমি হাতে নিচ্ছি, কেননা এই বইয়ে আমি এখন দেখতে চাচ্ছি যে তৃতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন হয়। তুমি হয়তো পুরোনো বছরে যদি টেস্ট পেপার কেনো তাহলে তো কোনো চান্স নেই যে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন সেখানে দেখতে পাবা। ও আচ্ছা, আর এই বইয়ে তো শুধু বায়োলজি নাই, সবগুলো সাবজেক্টই আছে। তো বায়োলজিটাকে আমরা এখানে সর্বশেষে রাখছি, আমি জানি না কেন সবাই এই সিকোয়েন্সে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রি তারপরে বায়োলজি। তো এই বইও অ্যাকচুয়ালি ওইভাবেই সাজানো, শেষে বায়োলজি রাখা হয়েছে। তো যে প্রথম দুইটা অধ্যায় আলোচনা করলাম, তোমার মনে হলো যে আমি তৃতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন দেখতে চাচ্ছি, তৃতীয় অধ্যায়টা আমি পার্টটা বের করছি। আমরা এখানে যেটা করছি যে তোমাদের জন্য মোটামুটি এভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাকে কোন কোন প্রশ্ন না পড়লেই নয়, যে ভাই আমি 3 অধ্যায় থেকে অ্যান্সার করব না, তবুও অন্য অধ্যায় যদি কঠিন চলে আসে এবং এখান থেকে আমার আনসার করার প্রয়োজন পড়ে, তবুও যদি আমি কয়েকটা প্রশ্ন পড়ে রাখতে চাই তাহলে কোনগুলো পড়বো। আবার আমি যদি এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যান্সার করবই এবং কোনো কিছুই বাদ দিব না এই অধ্যায়ে, তাহলে আমাকে কোন কোন এক্সট্রা জিনিস আরও পড়তে হবে, ওই দুইটা আমরা আলাদা করে দিছি। কেননা দুই ধরনের মেন্টালিটির মানুষ পাওয়া যায় এই এক্সক্লুসিভলি এই ধরনের একটু কমপ্লেক্স অধ্যায়ে, যেমন 3 অধ্যায়। দুই ধরনের মেন্টালিটির মানুষের মধ্যে এক ধরনের আছে যে আমি এটাই অ্যান্সার করবো, কেননা আমি যদি একটা হ্যাক বলি তৃতীয় অধ্যায় থেকে অ্যান্সার করে ইজিলি 10 on 10 পাওয়া যায়। ওকে, তোমাকে আসলে ভালোভাবে সিকিউ কোন কোন অধ্যায় থেকে অ্যান্সার করতে হবে এটা সিলেক্ট করা উচিত। কেননা তুমি যদি ভালোভাবে সিলেক্ট করো, ওইগুলো বারবার রিভিশন দাও, তাহলে কিন্তু 12টা অধ্যায়ই তোমাকে সিকিউর জন্য পড়তে হচ্ছে না, তোমাকে বেসিক্যালি 5টা অধ্যায় থেকে অ্যান্সার করতে হবে, 5টা অধ্যায়ের 5টা সিকিউ। তো তুমি নিজের জন্য পড়া কমায় আনতে পারবা, ওই জিনিসগুলোই বারবার রিভিশন দিতে পারবা, ফলশ্রুতিতে রেজাল্টটাও ভালো হবে। অ্যান্ড বিলিভ মি, আসলেই কিন্তু ভালো একটা এক্সাম দিলে 50-এ 50 সিকিউতে তোলা যায়, বা বায়োলজি ফার্স্ট পেপারে 100-100 তোলা যায়, আমার নিজেরই ছিল। সো তোমাদেরকেও আমি বলতেছি যে অধ্যায় সিলেকশন ভালোভাবে করবা এবং যেই জিনিসগুলো বারবার পড়তে হয় সেটা বারবার পড়বা, ইনশাল্লাহ তোমাদেরও ইজিলি, আমি বলতেছি না যে ইজিলি 100-100 উঠবে, বাট আমি বলতেছি যে কঠিন হলেও এটা পসিবল। ওকে, তো 3 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম। 3 অধ্যায় নিয়ে কি কি আসে আমি যদি একবার এটা স্মরণ করায় দিতে চাই। জীবদেহে প্রোটিনের গুরুত্ব আসছে প্রিভিয়াস সালে আমরা দেখতেছি, বরিশাল বোর্ড 19-এ, ঢাকা বোর্ড 18-তে, রাজশাহী বোর্ড 18-তে। দেন প্রোটিন তৈরির প্রক্রিয়া, দেন সুক্রোজের গঠন, স্টার্চ সেলুলোজের গঠন, জীবদেহে লিপিডের খারাপ প্রভাব। সো মোটামুটি এই অধ্যায়ে বিভিন্ন ছড়ায় ছেটায় জায়গা থেকে প্রশ্ন হয়। তাই তো আমি যদি একটু তবুও তোমাদের জন্য সারসংক্ষেপ বোর্ডে দিয়েই দিতে চাই। তৃতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন হচ্ছে? সুক্রোজের গঠন, এটা কিন্তু ফিগার ড্র করতেই হবে অবভিয়াসলি, এখানে গল্প লিখে মার্ক কখনোই পাইতে পারো না তুমি। সুক্রোজের গঠন, আচ্ছা গঠন যদি প্র্যাকটিস করতেই চাও আর একটু বেশি সেফ থাকতে চাও, তাহলে স্টার্চের গঠন, সেলুলোজের গঠনটাও তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। যদি তুমি ডিটারমিন্ড থাকো যে এই অধ্যায় থেকে অ্যান্সার করবোই, প্রশ্ন যতই একটু কঠিন করা ট্রাই করুক না কেন, অ্যাকচুয়ালি সুক্রোজের গঠনটা ছোট তুলনামূলক, মানে কম লিখতে হয় সুক্রোজের গঠনটাতে স্টার্চ আর সেলুলোজের চাইতে, তাই এটা দেওয়ার চান্সেস বেশি যদি সহজ প্রশ্ন করতে চায়। আর তোমার বোর্ড সেটা স্পেশালি যদি কুমিল্লা বোর্ড বা হয়তো যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড হোক, তাহলে হয়তো তারা কঠিন প্রশ্ন চুজ করলেও করতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু স্টার্চ বা সেলুলোজ চুজ করে নিতে পারে। সো গঠন আমরা শুধু এটার পড়বো না, গঠন আমি একসাথে যদি বলতে চাই, গ্লুকোজেরটাও দেখে নিও। গ্লুকোজ, ফ্রুক্টোজ, যদিও এটা বেশি ইজি হয়ে যায়, বেশি ছোট হয়ে যায়, দেয়ার চান্সেস কম। গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ, সেলুলোজ, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি গঠন যেগুলো আমাদের জানা প্রয়োজন।
ওকে, তারপরে গঠন বাদ দিয়ে আমাদের কিছু গুরুত্ব পড়া লাগবে। গুরুত্ব জিনিসটা ডিরেক্ট গুরুত্ব না বলে ভূমিকাও চাইতে পারে, একই উত্তর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলেস্টেরলের ভূমিকা, দেন গ্লাইকোজেন এর ভূমিকা, সুক্রোজের ভূমিকা, প্রোটিন তৈরির প্রক্রিয়া অর্থাৎ পেপটাইড বন্ধন। আচ্ছা, তো এখানে যদি আমি গুরুত্বগুলো একসাথে লিখতে চাই, এনজাইমের, শোনো এনজাইমের গুরুত্ব কিন্তু এনজাইমের ব্যবহারগুলো, ওকে, ওগুলো কিন্তু পয়েন্ট করে খুব সুন্দর করে বইয়ে দেয়া আছে, এবং ওটা কিন্তু এমসিকিউর জন্য এমনিই পড়া লাগে, তো ওটা তোমরা পড়ে রাখতে পারো। এমসিকিউর জন্য যেটা পড়ছো ওটাকে জাস্ট পয়েন্ট করে সিরিয়ালি তুমি লিখে দিবা। তারপরে স্টার্চ, প্রোটিন, লিপিড, কোলেস্টেরল, গুরুত্ব বা এটাকে আমি ভূমিকাও বলতে পারি, প্রশ্নে যেভাবে চাই আর কি। তো এই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে তৃতীয় অধ্যায়ের পরে আমাদের মোটামুটি পছন্দের একটা অধ্যায় চতুর্থ অধ্যায়ে চলে আসি। চতুর্থ অধ্যায়ে অনেকেই টার্গেট করে, কেননা চতুর্থ অধ্যায়ে খুব সুন্দর ফিগার দেওয়া যায়। তো এক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা বায়োলজিতে অ্যাকচুয়ালি ফিগার দিতে খুবই বেশি পছন্দ করে, তাদের জন্য অ্যাকচুয়ালি এই অধ্যায়টা খুবই পছন্দের, কেননা এই অধ্যায়ে প্রশ্নটা বলেই দেয় যে চিত্রসহ অ্যান্সার করো। কোনটা চিত্রসহ ভাইয়া? ওই যে শেষের দিকের ম্যালেরিয়া জীবনচক্র, ওটাতে আসতেছি, বাট তার আগে ওটা বাদ দিয়েও তো আরো টপিক আছে এই অধ্যায়ে। ওকে, আমি যদি এখান থেকে বলি, হ্যাঁ আমি জানি যে ভাইরাসের বৈশিষ্ট্য, দেন ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার গুরুত্ব, ভাইরাসের গুরুত্ব অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব, দেন ভাইরাসের মধ্যে টি2 ভাইরাসের গঠন, লাইটিক চক্র, এই সবগুলোই পড়া লাগবে। কিন্তু আমি যদি একটু কমায় এই জায়গায় লিখে দিতে চাই যে এগুলো তোমাদের বাধ্যতামূলক পড়ে যেতেই হবে, যদিও তুমি স্কিপ করতেই চাও না কেন, সেফ থাকার জন্য হলেও এই কয়েকটা জিনিস পড়ে যাও। সেক্ষেত্রে আমি ইম্পর্টেন্সের ভিত্তিতে দেখতেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গাগুলো। এখান থেকে অ্যানালিসিস করে আমি দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়ার রোগের লক্ষণ প্রতিকার, টি2 ফাজের সংখ্যা বৃদ্ধি, ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র, ডেঙ্গুর কারণ লক্ষণ প্রতিকার, মানব জীবনে ব্যাকটেরিয়ার ভূমিকা, অর্থাৎ ওই তো যেমনটা বললাম ব্যাকটেরিয়ার গুরুত্ব ভূমিকা যাই বলো না কেন তুমি, অর্থনৈতিক গুরুত্ব ইন পার্টিকুলার, দেন ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনি অর্থাৎ ওই চিত্রটা যেমনটা বললাম। তো ওই কথাগুলোই আমি জাস্ট আরেকবার লিখে দেই এখানে, তোমরা যদি পরবর্তীতে নোট করে নিতে চাও শোনা বাদ দিও। কি কি আমি বললাম? টি2 চক্র, টি2 চক্র, তো টি2 এর টি2 এর গঠন শিখবা, প্লাস তার লাইটিক চক্র শিখবা, এবং চিত্রসহ অবভিয়াসলি। লাইটিক চক্র চাইলে জাস্ট ওই সাহিত্য লিখে আসলে মার্ক পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যত বেশি চিত্র অ্যাড করবা তত বেশি মার্ক পাবা, সিম্পল অ্যাজ দ্যাট। এটার চিত্র অবশ্যই, এটার গঠনের ক্ষেত্রে চিত্র অবশ্যই। তো যারা চিত্র টার্গেট করতেছো যে ভাই আমার টার্গেট হচ্ছে একদম হাই এন্ড টপ র্যাঙ্ক মার্ক তোলা বায়োলজিতে, তাহলে তাদের জন্য এই অধ্যায়টা ডেফিনেটলি একটা হ্যাভেন, সেফ হ্যাভেন। তারপরে টি2 এর পরে ব্যাকটেরিয়ার গুরুত্ব, তারপরে চলে আসি ম্যালেরিয়ার জীবনচক্র। আমি সাজেশন দিব তো পুরোটাই মনে রাখতে, অর্থাৎ হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং মশকির দেহে জীবনচক্র। আমি সাজেশন দিব তিনটাই করে রাখতে, কেননা যেহেতু এবারে আমরা জানি না প্রশ্ন কীরকম হতে যাচ্ছে উইথ নিউ এডুকেশন মিনিস্টার অ্যারাউন্ড, আমরা জানি না কীরকম প্রশ্ন হতে যাচ্ছে। যদি একটু আলাদা রকমের করতে চায় তাহলে হ্যাঁ, ওরা নর্মালি সব থেকে বেশি দিচ্ছে আরবি সিটটা, তো ওটা চেঞ্জ করায় তারা অন্য আরেকটাও দিতে পারে। যেহেতু তিনটার মধ্যে যে কোনো একটাই চুজ করবে, সেক্ষেত্রে তিনটাই শিখে রাখা মোটেও তোমাকে পিছায় রাখবে না। ম্যালেরিয়ার জীবনচক্র, তো মোটামুটি এই তিনটা টপিক সব থেকে বেশি আসছে, এ ব্যতীতও আরও আসছে, ওই টপিকগুলো এখান থেকে একবার দেখে নিবা। আর আমি যদি তবু বলে দিতে চাই তাহলে ওই তো যেমনটা বললাম, ব্যাকটেরিয়ার গঠন টি2টা এক্সক্লুসিভলি চাইতে পারে, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্রটাও শিখে রাখবা, ব্যাকটেরিয়ার ভূমিকা বাদ দিয়ে ব্যাকটেরিয়ার গঠন পড়বা, ম্যালেরিয়ার জীবনচক্র
বাদ দিয়েও ম্যালেরিয়ার কারণ লক্ষণ প্রতিকার পড়বা। বাদ দিয়েও মানে বাদ না দিয়ে মানে এটা সহ বলতে চাচ্ছি। সো এগুলো প্লাস এগুলো সহ যে কয়েকটা টপিক আমি মাত্র বললাম এগুলো মোটামুটি আমাদের মাথায় রাখতে হবে চতুর্থ অধ্যায়ের জন্য। তারপরে চলে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়েও যদি পুরাতন টেস্ট পেপার কিনো পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি নতুন টেস্ট পেপারও কিনো খুব বেশি প্রশ্ন পাবা না। কেননা এটা শর্ট সিলেবাসে প্রশ্ন হতো না, এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে ছিল। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে তার আগে, অর্থাৎ শর্ট সিলেবাস যখন থেকে শুরু হয় এইচএসসি 20 থেকে, তার আগে অর্থাৎ এইচএসসি 19 থেকে শুরু করে 18, 17, 16তে কীরকম প্রশ্ন হইতো এই অধ্যায় সেটা জেনে নেওয়া। তো আমাদের এই বইয়ে এটা আমরা আবার সাল ওয়াইজ বোর্ড ওয়াইজ ভাগ করে দিছি এবং এখানে আমি সুস্পষ্ট হয়ে দেখতে পাচ্ছি যে ঠিক কোন বোর্ডে কতবার কত সালে কত প্রশ্ন এসছে। আমি যদি একটু সামারি দিয়ে দিতে চাই 5 অধ্যায়ের, ইন পার্টিকুলারলি আমি মনে করি যে দুইটা জিনিসই ভালো করে পড়া লাগবে। এখানে তোমরা বেশ কিছু পাচ্ছ, কেননা এখানে তোমাকে সেফ থাকার জন্য আর কি কি পড়া লাগবে তা আলাদা একটা বক্সে বলা আছে। আর তুমি যদি এটা অ্যান্সার করার জন্য ডিটারমিন্ড থাকো তাহলে কি কি পড়া লাগবে সব বলে দেওয়া আছে। তো আমি দুইটা মিলাই যতটুকু মনে করি যে অন অ্যাভারেজ সবারই জানা উচিত সেটা হচ্ছে উলোথ্রিক্স এর জনন এবং অ্যাগারিকাস এর গঠন গুরুত্ব। এই তিনটা টপিক আমার মতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি এখান থেকে অ্যানালিসিস করে জানতে পারছি। তুমিও ডেফিনেটলি এই তিনটা পড়বা, বাট ওই তো যেমনটা বললাম তুমি যদি এখান থেকে অ্যান্সার করতেই চাও তাহলে এটা ব্যতীত তোমাকে আরও কিছু এক্সট্রা টপিক পড়া লাগবে। লাইকেনের অন্তর্গঠন এসছে, শৈবাল ছত্রাকের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য এসছে, ইকোসিস্টেমে ছত্রাক শৈবালের গুরুত্ব এসছে। সো যদি এমন হয়ে যায় যে অন্য একটা অধ্যায় হয়তো টার্গেট করছিলা, ওখান থেকে আর অ্যান্সার করতে পারতেছে না পরীক্ষার হলে, হয়তো ক নাম্বারটা মনে পড়তেছে না বা খ নাম্বার, সো ওটা স্কিপ করতে হচ্ছে এবং বাধ্যতামূলক এই অধ্যায়ে শিফট হইতে হচ্ছে, এরকম যদি সিকোয়েন্স হয় এবং এই অধ্যায়টা যদি সহজ হয় তাহলে সহজ হলে এই কয়েকটা থেকেই প্রশ্ন করার কথা। তো এই ছিল 5 অধ্যায় নিয়ে। 5 অধ্যায় ডেফিনেটলি এমসিকিউর জন্যও গুরুত্বপূর্ণ একটা টপিক, এমসিকিউর জন্যও ভালো করে পড়ে রাখবে তোমরা। হ্যাঁ আমি জানি 5 অধ্যায় এমসিকিউ প্রচুর আসার মতো টপিক আছে, তবুও চেষ্টা করতে হবে কাভার করে যাওয়ার। এই অধ্যায় স্কিপ করে যাওয়ার কোনো মানেই হয় না। এবং সবশেষে চলে আসি ষষ্ঠ অধ্যায়। আমি যদি ওইভাবেই চিন্তা করি ষষ্ঠ অধ্যায় তুলনামূলক লেসার ইম্পর্টেন্ট, মানে দেয়ার ইজ ইভেন এ চান্স যে হয়তো ষষ্ঠ অধ্যায় থেকে তোমার বোর্ডে প্রশ্ন হবে না, হয়তো দেয়ার ইজ এ চান্স। কেননা 12টা অধ্যায় থেকেই তো আর 12টা সৃজনশীল তারা প্রশ্ন করবে না, তারা করবে 8টা, তোমাকে অ্যান্সার করতে হবে 5টা। খুবই স্বাভাবিক যে তারা 4টা অধ্যায় থেকে প্রশ্নই করবে না। তাহলে এই 4টার মধ্যে 6 অধ্যায় হওয়ার একটা বড় চান্স আছে, কেননা অধ্যায়টা অনেক ছোট, টিচারেরা বাদ দেয় মাঝামাঝি। এবং আমি যদি এখানে দেখি অ্যানালিসিস করতে 18, 17, 19, হ্যাঁ এগুলোতে এমন সাল গেছে যে 8টা বোর্ডের দেখা গেছে যে মাত্র একটা বোর্ড প্রশ্ন করছে। দেখা যাচ্ছে যে 19 সালেই দেখা গেছে যে মাত্র ঢাকা বোর্ড প্রশ্ন করছে আর সিলেট বোর্ড প্রশ্ন করছে, অর্থাৎ সব বোর্ড কিন্তু 19 সালে প্রশ্ন করলো না। অর্থাৎ 20-এর যদি পরীক্ষা হইতো, 20-এর ভাইরা অবশ্য পরীক্ষা দেয় নাই, যদি পরীক্ষা হইতো ফুল সিলেবাসেই যদি হতো তাহলে দের ইজ ইভেন এ চান্স যে 20-এও হয়তো সব বোর্ডের প্রশ্ন হইতো না। সেক্ষেত্রে তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের ক্ষেত্রে দেখবা যে 8টা বোর্ডের 8টাই প্রশ্ন করতেছে না, অর্থাৎ তুমি যেই বোর্ডে হও না কেন দের ইজ এ চান্স যে তোমার বোর্ডে প্রশ্ন হবে না। তবু তুমি যদি চাও যে আমি ভাইয়া 6 অধ্যায়ও সেফ আকারে পড়ে রাখতে চাই, তাহলে যে কয়েকটা টপিক টাচ করা উচিত আমাদের অ্যানালিসিস থেকে আমরা বলতে পারি। সেটা হচ্ছে টেরিস এর জনন, রিকশা এর জনন, আচ্ছা, এবং টেরিস আর রিকশার বৈশিষ্ট্য, আর প্রোথ্যালাসের গঠন একটু আলাদা করে চলে আসতে পারে। এই তো 6 অধ্যায়, বুঝতেই পারতেছো যে টপিক কম, মোটামুটি ভালোভাবে আমি যদি পড়া থাকে আগের আধা ঘন্টা রিভিশন দিলেও খুব ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবা এই অধ্যায়ের
রিভিশনটা, কিন্তু ওই তো দেয়ার ইজ এ চান্স যে প্রশ্ন হবেই না। সো স্টিল তুমি যদি চাও যে আমি পড়ে রাখবো তাহলে ঠিক আছে, এই হচ্ছে তোমার জন্য টপিক। এখন ৬টা অধ্যায় নিয়ে তো আলোচনা হয়ে গেল। পার্ট 1 এ আমাদের এটাই টার্গেট ছিল। ৬টা অধ্যায় নিয়ে আলোচনা হলেও আমি তো তোমাদেরকে এনকারেজ করব যে ৬টাকেই যে তোমাকে টার্গেট করতে হবে সিকিউর জন্য তেমনটা না। তুমি যদি মনে করো যে ভাই আমার ৬ অধ্যায় স্কিপ করতে ইচ্ছা করছে, ঠিক আছে, ইউ ক্যান ডু ইট। যদি মনে হয় যে ভাই আমি ৩ অধ্যায় খুব একটা স্ট্রং না, শুক্রজোর গঠন আমি বুঝি না, মুখস্থ করে ড্র করতে চাই, ভুলভাল আঁকি দিয়ে আসি, তাহলে হ্যাঁ ইউ ক্যান স্কিপ ইট। যদিও আমি বলে রাখি ৩ অধ্যায় গুরুত্বপূর্ণ এবং দেয়ার ইজ এ চান্স যে ৮টা বোর্ডেই প্রশ্ন হবে ৩ অধ্যায় থেকে। সো স্কিপ করা একটু রিস্কি হয়ে যায়। তবুও তোমার কাছে তবুও ৭টা প্রশ্ন ফাঁকা থাকবে, ঠিক আছে? এমনও না যে ওটা তোমার A+ মিস করায় দিবে, এমনটাও না স্টিল। তো এই ছিল হচ্ছে মোটামুটি হ্যাঁ, তো যেমনটা বলতে চাচ্ছিলাম। ৩ অধ্যায় রিস্ক নিয়ে হলেও স্কিপ করতে পারো। স্টিল ১ অধ্যায় স্কিপ করা উচিত হবে না। ১ অধ্যায় স্পেশালি ১ম পার্টটা তো পড়ে যাবাই। ২য় পার্ট থেকে যদি প্রশ্ন হয় তাহলে ওই তো তুমি যদি চাও যে স্কিপ করবা তাহলে ইট উড বি আ রিস্ক এগেইন, কেননা ওখান থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। ২ অধ্যায় কেউ কখনো স্কিপ করে না। সবাই টার্গেট করে যায়, কিন্তু টার্গেট করলেও ওই টার্গেটটা ফিল আপ করে আসতে হবে, কেননা ওখানে উদ্দীপক চিনতে পারতে হবে। ওই জিনিসটা আমি মাত্র বলে আসলাম। এই আর ৪ অধ্যায়, ৪ অধ্যায়ে মোটামুটি সবাই টার্গেট করে যায়, কেননা ওই ব্যাকটেরিয়ার গুরুত্ব মোটামুটি অনেকেই বানায়ও লিখে। কিন্তু যদিও আমি আরেকবার কসাস করে দিই, বানায় লিখলে মার্ক পাবা না ভাইয়া। উদাহরণ দিয়ে দিয়ে বইয়ে যেভাবে পয়েন্ট করা আছে ওইভাবে লিখবা। তো এই বিষয়গুলো যদি খেয়াল রাখো, প্রথম ৬টা অধ্যায়ের সিকিউ আর গ ঘয়ের পার্ট হয়ে গেল তোমার জন্য। আর ক খ ভাইয়া, ক খ প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো পড়া লাগবে এবং বইয়ে টুকটাক যেগুলো আমরা ক্লাসে পড়ানোর সময় বুঝাই দিছি সেগুলো পড়া লাগবে। আর যদি একসাথে সবগুলো করে পড়তে চাই তাহলে তো এই বইটা আমাদেরকে হেল্প করবেই। তো এই বইটা যদি তোমরা পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সে কোথাও একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমার কপিটা তুমি সংগ্রহ করে নিতে পারো। আর আশা করি এটা তোমাদের জন্য একটা হেল্পফুল গাইডলাইন ছিল। আমরা পার্ট 2 তে আলোচনা করব পরের ৬টা অধ্যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।